তুই এখনই পুলিশকে ফোন করে আসতে বল। আশা করি 20 মিনিটের মধ্যে ওনারা এসে পড়বে। আমি দেখি বিয়েটা আটকানো যায় কিনা ততক্ষণে। বলেই সুজন দৌড়ে ভেতরে গেল। এই বিয়ে এক্ষুনি থামান। সুজনের কথায় ঘরের মাঝে সবাই চমকে তার দিকে তাকালো। কাজী সাহেব কেবলই বরকনের নাম ধাম বলতে শুরু করেছিল। সুজনের কথায় সেও কিছুটা থমকালো। চাচা বিরক্তির কণ্ঠে বলল। সুজন কোনো উত্তর দিল না, এগিয়ে গেল বসে থাকা কোণের দিকে। সুজন সেকেন্ডের মাঝে কোণের ঘোমটা দেওয়া মুখশ্রীর ঘোমটা তুলে দিল। কোণের সাজে কান্নারত অশ্রু ভেজা মুখশ্রীতে রমণী ড্যাব ড্যাব করে সুজনের দিকে চাইল। রমণীর চেহারা দেখতেই সুজন আঁতকে উঠল। এই বুঝি তার পায়ের নিচে জমেনে ফাটল ধরবে। সুজনের কল্পনায়ও ছিল না এই মুহূর্তে আশাকে সেই অবস্থায় দেখতে পাবে। সুজনের বুকের মাঝে খানিকটা নড়ে উঠল। বধূ সাজে কান্না মিশ্রিত মায়া মুখে নববধূর চেহারার জ্যোতিতে যেন ঝলসাচ্ছে। মেয়েটাকে কি আগে থেকেও অধিক সুন্দর লাগছে? কই, সুজন তো আগে কখনো এভাবে খেয়াল করে দেখেনি, নাকি সে দেখতেই চায়নি? চোখের পানি শুকিয়ে গালে লেপ্টে আছে, নাকে নলক, গলায় হার, কানে দুল। সুজনের কেমন অস্থির লাগলো, অস্পষ্ট স্বরে উচ্চারণ করল। তুমি? আশা কোনো জবাব দিল না, শুধু ফেল ফেল নয়নে তাকিয়ে রইল। সুজন কাপা হাতে আশার ঘোমটা খানা নামিয়ে দিল। তার পক্ষে আর ওই মুখ দেখে শান্ত থাকা সম্ভব নয়। নিশ্চিত সে জ্ঞান হারাবে। আশা পূর্বের ন্যায় মাথা নিচু করে বসে রইল। চাচা আক্রোশের সঙ্গে বলে উঠল। সুজন এগিয়ে গিয়ে কাজীর হাত থেকে খাতাটা নিয়ে নিল। ওয়ার্নিং দিয়ে বলল। বললাম তো কোনো বিয়ে হবে না। কথা কানে যায় না আপনার? কাজী বলল। কিন্তু বিয়েটা তো ওনার, আপনার কথা কেন শুনবো? সুজন চোখ গরম করে কাজের দিকে চাইল, ফিসফিস করে বলল। কাজী সাহেব, আপনি বেশি কথা বলেন। চুপচাপ বসে থাকুন। উনি যে টাকা দেবে তার থেকে দ্বিগুণ দেব। বেশি ফটর ফটর ভালো নয়, কেমন? দ্বিগুণ টাকার কথা শুনতে কাজের চোখ চকচক করে উঠল। কি হলো, বসুন। সুজনের ধমকে কাজী মুখ কাঁচুমাচু করে বসে রইল। চাচা রেগে গেল, দুজনের সঙ্গে তর্কে জড়ালো। হাঙ্গামা শুনে আশার চাচি এগিয়ে এলো, সুজনের উদ্দেশ্যে বলল। এই ছেলে, তুমি কি এখানে এসে এইসব কেন করছো? সুজন রাগের দৃষ্টিতে চাচির দিকে চাইল। চাচি থতমত খেলো সুজনের এমন দৃষ্টিতে। সুজন কৌতুক করে বল। চাচাকে তার মেয়ের বয়সী একজনের সঙ্গে বিয়ে দিচ্ছেন চাচি? এটা তো একদমই ঠিক নয়। বরং আপনার আর চাচার বয়সটা একদম পারফেক্ট কম্বিনেশন। চাচা প্লাস চাচি দেখেছেন কি মিল আপনাদের, একদম পারফেক্ট যুগলবন্দি। চাচাকে আপনি না হয় পুনরায় বিয়ে করে নিন, কেমন? চাচি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। সুজনের কথা বলার ভঙ্গিমায় ঘরে উপস্থিত সবাই হেসে দিল। চাচি তেতে উঠল, বলল। ফাজলামো শুরু করেছো ছেলে? সুজন দাঁতে দাঁত চেপে বলল। ফাজলামো তো আপনারা শুরু করেছেন, অবলা একটা মেয়েকে নিয়ে। চাচা আর তার লোকজন নিয়ে একটা বড়সড় হাঙ্গামা বাঁধিয়ে দিলেন। সুজন তার মাঝে একবার ইশারায় জসিমের কাছে কিছু জানতে চাইল। জসিম ইশারায় মাথা নাড়ল। এক পর্যায়ে চাচা সুজনের গালে ঘুষি মারল। বাহ, চাচার হাতে তো ভালোই জোর আছে দেখছি। চাচা রেগে আবারও ঘুষি মারল। নাকে আসা হালকা রক্তটুকু মুছে সুজন শয়তানি হাসল। পুলিশের সাইরেন শুনে চাচা সতর্ক হলো। এদিক ওদিক তাকাতে লাগলো, পালানোর পথ খুঁজতে। সুজন তাকে পেছন থেকে চাপড়ে ধরে বলল। আরে চাচা, যে যাচ্ছেন কোথায়? আর একটু কোলাকুলি হয়ে যাক, তারপর তো শ্বশুর বাড়ি যাবেন। বিয়ের স্বাদ আপনার আজীবনের জন্য ঘুচে যাবে। ব্যাস আর কিছুক্ষণ। চাচা ধস্তাধস্তি করেও ছুটতে পারল না। সুজন ফিসফিস করে বলল। অযথা নিজের বল প্রয়োগ করবেন না চাচা। জোয়ান পুরুষ মানুষের সামনে কি আর আপনার বল খাটে? একটু খাটাতে দিয়েছি বলেই খাটিয়েছেন। আর আর পারবেন না, সুযোগই দেব না। পুলিশ অফিসার সেই মুহূর্তে বাকিদের ধরে নিয়ে ঘরের ভেতরে চলে এলো। সুজন চাচাকে টানতে টানতে নিয়ে এসে বলল। অফিসার, এই লোক। সুজন বাকিটা বলার আগেই অফিসার নিজে থেকে বলতে লাগলো। এই লোককে আমরা অনেকদিন যাবত খুঁজছি। এদের দল কম বয়সী মেয়েদের বিয়ে করে হয় তাদের জোর করে পতিতালয়ে পাঠায়, নয়তো বিদেশে পাচার করতো। আশার বিধ্বস্ত মুখটা কল্পনার হাসতেই সুজন রাগে চাচার হাত আরো শক্ত করে চেপে ধরল। এই মুহূর্তে লোকটাকে সে কয়েক ঘা দিতে পারলে তবে শান্তি পেত। সুজন ধাক্কা মেরে ফেলে দিল লোকটাকে, বলল। রাস্কেলটাকে নিয়ে যান অফিসার। চাচা ফ্লোটে মুখ ছাবা দিয়ে পড়ল। নাকে মুখে খানিকটা আঘাতও পেল। অফিসার কনস্টেবলদের আদেশ দিলেন ওনাকে সহ বাকিদের তুলে নিয়ে যেতে। চাচা যাওয়ার সময় চিল্লিয়ে বলে গেল।
অফিসার সুজন আর জসিমের সঙ্গে হ্যান্ডশেক করে বলল, দুঃখিত, আমাদের খানিকটা বিড়ম্বনার জন্য আপনাকে আঘাত পেতে হলো সুজন সাহেব। ইটস ওকে অফিসার, কোনো ব্যাপার নয়। অফিসার চলে যেতেই চাচি হাফ ছেড়ে বাঁচলেন। যদি তার নামটাও ছেলেটা বলে দিত তাহলে তো কেলেঙ্কারি ঘটে যেত। সুজন চাচির ছেলের হাত ধরে নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ল। আপনার নাম বলিনি মানে এই নয় আপনার সম্পর্কে কিছু জানি না। ছেলেটাকে দেখছেন, মা হয়েও ছেলের বিশ্বাসযোগ্য হতে পারেননি। ছেলেটার জন্য আপনাকে এবারে কিছু বললাম না, ওকে দেখে রাখবেন। চাচি দুঃখিত হওয়ার ভান করে বলল, বিয়েটা যে তুমি ভেঙে দিলে না, মানে হলো না। এবারে মেয়েটার কি হবে বাবা? ওকে কে বিয়ে করবে বলো? সুজন স্পষ্ট বুঝতে পারল চাচির ইঙ্গিত। মেয়েটাকে আর সংসারে রাখতে চাইছে না। সে পরিচিত হবার সময় সে বলেছিল কনের মা বাবা নেই। সে আর তার স্বামী এখন মেয়েটার মা বাবা, অথচ এখন সব ফুস ফুস হবে নাই বা কেন? সব তো ছিল নাটক। সুজন কাজের দিকে তাকাতেই কাজে নড়ে চড়ে বসল। সুজন খানিকটা সময় নিয়ে কপাল কুঁচকে শুধালো, কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করুন। কিন্তু ওনাকে তো পুলিশ নিয়ে গেল। সুজন বিরক্তিকর স্বরে বলল, বারবার বুড়োটাকেও টানছেন কেন বলুন তো? আমার মতো শক্ত সামর্থ্যবান পুরুষকে দেখতে পাচ্ছেন না? কাজী অবাক কণ্ঠে বলল। আপনি আর উনি? সুজন মাথা নাড়ল। চাচি আশ্চর্যজনিত কণ্ঠে বলল, তুমি বিয়ে করবে ওই পোড়ামুখী মেয়েটাকে? হ্যাঁ, কোনো সমস্যা? আর নিজের ভাষা ঠিক করুন। আশা চমকে তাকালো। সেই মুহূর্তে সুজনের চোখে চোখ পড়ল। সুজন গিয়ে ঠাস করে আশার পাশে বসে পড়ল। আশা উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কিন্তু স্যার। কথা বলবে না, কবুল বলতে বললে তবেই বলবে। সুজন কাজের দিকে নিজের আইডি কার্ডটা বাড়িয়ে দিতে দিতে বলল, কি কাজী সাহেব, এদিকে কি শুনছেন? বিয়ে পড়ান দ্রুত, নতুন বউ নিয়ে বাড়ি যাওয়ার তাড়া আছে। বোঝেনি তো, নিশ্চয়ই আপনার বাড়িতে বউ অপেক্ষা করছে। কাজী সাহেব মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ল। নির্লজ্জ ছেলে। আশা তাচ্ছিল্যের স্বরে বলল, দয়া করছেন স্যার, এমন দয়া আমি চাই না। সুজন রেগে গেল। আশার এক হাত চেপে ধরে হিসিয়ে শুধালো, ডোন্ট টক, আই রিপিট। এক থাপ্পড় মারলে সবগুলো দাঁত পড়ে যাবে। সুজনের হঠাৎ স্পর্শে আশা খানিকটা শিউরে উঠল। খানিকটা সাহস দেখালেও আশা সুজনের ধমকে মুখ ফুলিয়ে বসে রইল। আশা মনে মনে বলে, এখন আর সাহস দেখি কি করবি আশা? দুদিন আগে তো এই সাহসটাও পাসনি, কি করে পাবো? যাকে নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বড় করলো তাকে যদি খাবার না দেওয়ার ভয় দেখানো হয় তাহলে মন কি আর মানে? আশা বুঝে পায় না নিজের ছেলের সঙ্গে কে এমন করতে পারে। আজও এমন মানুষজন বেঁচে আছে। আছেই তো তার চাচি, তার প্রমাণ। আশা পুলুর দিকে চায়। ভাগ্যিস ভাইটা তার সঙ্গে ছিল। তার স্নেহ করার ঋণ ভাইটা শোধ করে দিল বুঝি। কাজী সাহেব আর চোখে চেয়ে বলল, দেনমোহর কত ধার্য করিব? সুজন গম্ভীর কণ্ঠে বলল, 10 লক্ষ, সঙ্গে আমাকেও ধার্য করুন। কাজী হতবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে রইলেন। ছেলেটা এসেছে থেকে শুরু করে একের পর এক চমক দিয়েই যাচ্ছে। আশা সুজনের এমন কথায় আশ্চর্য হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিয়েটা আরও কিছুদিন আগে হলে তার চেয়ে খুশি বোধহয় আর কেউই হতো না। তবে সে এই মুহূর্তে খুশি হতে পারছে না। নিশ্চয়ই সুজন স্যার তাকে দয়া করে বিয়ে করেছে। তাছাড়া তো আর কোনো কারণ নেই। কারণ আশা তো সেদিন স্পষ্ট শুনেছিল নিস্তব্ধ তার সুজনের কথা বলার সময় সুজন অন্য কাউকে ভালোবাসে। কাজী কবুল বলতে বললে আশা চুপ করে রইল। সুজন তার হাত চাপ প্রয়োগ করে ফিসফিস করে বলল, কবুল বলো। কি হলো বলো? সুজন চাপ বাড়ালো। আশা ব্যথা সহ্য না করতে পেরে এক পর্যায়ে কবুল বলে দিল। বিয়ের শুরুটাই লোকটা ব্যথা দিয়ে করলো। বাকিটা জনম কি হবে কে জানে। সন্ধ্যাবেলা ফুপু বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তাসফি এসে জিজ্ঞেস করলো, ফুপি আপনার কিছু লাগবে? ঝাড়বাতিগুলো কি খুলে ফেলবো? ফুপু মাথা নেড়ে বললেন, না থাকুক, দেখতে ভালোই লাগছে। আর শোনো অনুভবকে বলো আমার রুমে ফ্যানের ব্যবস্থা করে দিতে। এসির ঠান্ডা বাতাসে আমার ঠান্ডা লেগে যায়। তাসফি মাথা নাড়লো। আর ওদের ফোন দিয়েছিলে? আমি এলাম আর ওরা গ্রামে যেতে হলো। আমার বাপটার সব কিছুইতেই বাড়াবাড়ি। এত আদিক্ষেতা করার কি আছে? শুধু কার্ড পাঠালেই তো হতো। আসলে গ্রামের মানুষের চিন্তা চেতনা কিছুটা ভিন্ন ধরনের তো ফুপি। তাছাড়া আপনার ভাতিজার রিসেপশন তো একবারই হবে, তাই না বলুন? হ্যাঁ তা তো বটেই। আমার অনুভবের কোনো কিছুতেই কমতি হলে একদম চলবে না। ওদের বলো কাজ শেষ করে দ্রুত আসতে। তাসফি মাথা নাড়ল। মেজ বউ এখন বাপের বাড়ি কেন গিয়েছে? এক্ষুনি কল করো। আমায়
ধরিয়ে দাও দেখি। মেয়েটা বড্ড বেত্তমিজ, বড়দের সম্মান করতেই জানে না। সেদিন আমার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় একটা সালাম পর্যন্ত দিল না। অভদ্র মেয়ে মানুষ। তাসফি হাই ছাড়তে ছাড়তে ফুপুর অহেতুক কথার সঙ্গে তাল মেলাতে লাগলো। ইচ্ছে হচ্ছে তার মহিলার চুলগুলো ধরে টেনে দেয়। এত কথা বলার কি দরকার ভাই, একটু চুপ কর না। এই মহিলা তার পাখির বাসার থেকেও বেশি কথা বলে। উফ, অসহ্য। তাসফি কি যেন নিতে রুমে এসেছিস এতটুকুর মাঝেই ভুলে বসেছে। হঠাৎ কি হলো তার? খানিকক্ষণ আগে সব জায়গায় তন্ন তন্ন করে তার রান্না করা তরকারিগুলো খুঁজলো, পেল না। অথচ তার কেবল মনে পড়লো সেগুলো তো সে ঝটপট ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। মনটার যে হঠাৎ কি হলো। নিস্তব্ধ ল্যাপটপের রেস্টুরেন্টের হিসাবগুলো দেখছিল আর চোখে তাসফিকে পরখ করছিল। তাসফি আবারও দ্রুত বেরিয়ে যেতে নিতে নিস্তব্ধ ঝটপট উঠে এসে তাসফিকে হাতে টেনে ধরল, দরজা চাপিয়ে দিল। তাসফির কোমর আঁকড়ে ধরে শুধালো, কি ব্যাপার বলো তো? ফুপি আসার পর দেখছি সারাক্ষণ ফুপির সঙ্গে লেগে থাকছো। এ অবলা মানবকে তো পাত্তাই দিচ্ছ না। তারও তো একটু পাত্তা পাওয়া উচিত। রাতে ঠিকঠাক ছুতে পারলাম না এখন। তাসফি মোচড়ামুচড়ি করে বলল, ছাড়ুন, নিচে কাজ আছে আমার। নিস্তব্ধ তাকে আরো খানিকটা চেপে ধরে বলল, কিসের এত কাজ তোমার? বউয়ের সব কাজ থাকবে শুধু তার স্বামীর খেদমতে। বাইরে কিসের কাজ শুনে? কচু, তবে খাবার পেটে যাবে কেমন করে শুনি? নিস্তব্ধ বোকা হেসে মাথা চুলকালো। বউ বলুন। বাকিটুকু বলার আগেই তাসফি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। শুভ হলো। যা বাবা, অসভ্যের কি হলো? বলতে চাইছিলাম আজ রাতের খাবার মেনু কি? তাসফি যেতে যেতে ভেঙচি কাটলো। নিস্তব্ধ কটমট করে চেয়ে বলল, রুমে আসো। তোমার ভেঙচির মধ্যে 13টা যদি না বানিয়েছে। নিস্তব্ধর হিসাব নিকাশের কাজ করতে করতে সময় গড়ালো অনেকটা। তার ফোন বেজে উঠল। নিস্তব্ধ রিসিভ করে এয়ারপড কানে গুজল। বলো। চাচার দোকানে আয় এক্ষুনি। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আসতে বলেছি, আয় না ভাই, এত প্রশ্ন করিস না তো। নিস্তব্ধ কপাল কুচকে ল্যাপটপ বন্ধ করলো। আসছে। জীবনে তো এক ফোঁটা শান্তিই দিলে না। সুজন দাঁত কেলিয়ে বলল, নিচে আসি অশান্তিতে, তোরা আর শান্তি করে কি করবি বল? একজন বলির পাঠা হওয়ার থেকে সবাই একসঙ্গে বনবাসে চলে যাই। হ্যাঁ সেই আসছে, রাগ। আশা উদাসীন ভঙ্গিতে বসে আছে সুজনের রুমে। সুজন রুমে নেই, কোথাও গিয়েছে হয়তো। এই তো খানিকক্ষণ আগে এলো তারা। প্রথমবার সে নিজে থেকে এসেছিল আর আজ দ্বিতীয়বার তাকে আনা হলো। কে জানতো ভবিষ্যতে তার জন্য এই দিনটি অপেক্ষা করেছিল। প্রথম দিন যে নিজের রুম থেকে তাকে বের করে দিয়েছিল, আজ আবার সেই সযত্নে তাকে রুমে রেখে গেল। সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কে জানে। কিছুক্ষণ আগের ঘটনা। সুজন আশাকে নিয়ে তাদের সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কয়েকবার কলিং বেল বাজতে দরজা খুলে দিল। রাহেলা বেগম দরজা খুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুজন আর তার পাশে দাঁড়ানো বউ সাজে আশার দিকে। কি হলো মা, দরজা ধরে দাঁড়িয়ে থাকবে? তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। বউ চাই বলে তো পাগল করে দিচ্ছিলে। নাও, বউ এনে দিলাম। এবারে বরণ করে ঘরে তোলো। রাহেলা বেগম অতি আনন্দে চিৎকার করে স্বামীকে ডাকলেন, ওগো শুনছো? দেখে যাও তোমার ছেলের কাণ্ড। ছেলে আমার গেল বিয়ে খেতে, শেষে সেই বিয়ে করে এলো, সঙ্গে নাক মুখো ফাটিয়ে এসেছে। ওগো কে কোথায় আছিস? একটু ধান দুব্বা নিয়ে আয়। রুমু কই রে? আশাকে যে তিনি আনন্দে কতবার চুমু খেলেন কপালে, চোখে মুখে, তার হিসেব নেই। আশার চোখ ছলছল করে উঠল। বাবা মা মারা যাওয়ার পর কবে এতটা আদর পেয়েছে সে কারো মনেই নেই। আশা ফুপিয়ে কেঁদেই দিল। রাহেলা বেগম অস্থির হয়ে উঠল। ও মা, কি হলো? কাঁদছো কেন? কোথাও ব্যথা পেলে নাকি? এই আশা। আশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহেলা বেগম তার মাথায় হাত বুলালো। আশা ভেজা কণ্ঠে বলল, তোমাকে মা বলে ডাকি? ও মা, শোনো বোকা মেয়ের কথা। মাকে মা বলে ডাকবে না তো কি বলে ডাকবে? আশা আবেগে আপ্লুত হলো। মা। রাহেলা গমগম আশার মাথায় হাত বুলাতে লাগলেন পরম যত্নে। সুজন বলে উঠল, তোমরা থাকো, আমি আসছি একটু। রাহেলা বেগম আশাকে বুকে রেখেই বলল, সে কি কথা? দেখছিস না মেয়েটা কাঁদছে, একটু সান্ত্বনা দিবি তা না। যা মেয়েটাকে তো রুমে নিয়ে যা, ফ্রেশ হতে দে। সুজন গমগমে কণ্ঠে বলল, তুমি নিয়ে যাও। সে কি কথা? তোর বউকে তোর রুমে তুই নিয়ে যাবি, আমি কেন নিয়ে যাব? আশ্চর্য। সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আসো। এভাবে বললে হয় নাকি? মেয়েটাকে কেমন অসুস্থ দেখাচ্ছে দেখ।
সিঁড়ি বেয়ে উঠতে পারবে নাকি? কোলে করে নিয়ে যা। সুজন হতবাক হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার মাথা ঠিক আছে তো? রাহেলা বেগম ভাবলেশীন কণ্ঠে বলল, তো না থাকার কি আছে? এই রুমু, চল চল, আমরা ওই দিকটাই যাই, রান্না বান্নার ঝামেলা আছে। আয় আয়। রাহেলা বেগম যেতে যেতেই পিছু ঘুরে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যা। সুজন দীর্ঘশ্বাস ফেলে আশাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আশা পড়ে যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে সুজনের পাঞ্জাবি এক টুকরো চেপে ধরল। পিছন থেকে রাহেলা বেগম হাসলেন, যা, ছেলে তার জব্দ হয়েছে বেশ। সুজন বিড়বিড় করে বলল, আমার কোলে ওঠার তোমার ভারী শখ, তাই না? আশা নাক টেনে বিরক্তিকর স্বরে বলল, আমি কি আপনাকে বলেছি নাকি কোলে তুলতে? এই একদম ভেঙচি দেবে না, ঠোঁট ভেঙে দেবো। নরম জিনিস ভাঙা যায় না, কাটতে হয়। হ্যাঁ, সেই সময় হলে সেটাই করব। দেব না, পাবেন না। চ্যালেঞ্জ করছো তুমি এই সুজনকে? আশা জবাব দিল না। রুমে এসে সুজন তাকে নামিয়ে দিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে লেট হতে পারে মা। খাবার দিলে খেয়ে ঘুমিয়ে যেও। সুজন বেরিয়ে যেতেই আশার মনে হলো অজান্তেই সুজন তাকে কৈফত দিল। কেন জানি না আশার মনটা ভালো হয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলল। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখলো মাহিন আর সৃজন দুজন গালে হাত দিয়ে বসে আছে, আর সুজন সামনে পায়চারি করছে। গায়ে তার লাল টুকটুকে পাঞ্জাবি। নিস্তব্ধ অবাক কণ্ঠে বলল, আশ্চর্য, হয়েছেটা কি বলবি তো? এইভাবে পাইচারি কেন করছিস? আর লাল পাঞ্জাবি কেন হঠাৎ? বেশি ছেড়ে এলে নাকি? সুজন ওদের সামনে এসে বলল, দোস্ত প্লিজ তোরা রাগ করিস না, একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তিনজন উৎসুক দৃষ্টিতে চাইল। সুজন মিনমিন করে চাইল, পকেটে ভাঁজ করে রাখা কাবিননামাটা ওদের সামনে মেলে ধরল। তিনজন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, একবার সুজনের দিকে তো একবার কাবিনের দিকে। নিস্তব্ধ হতবম্ব গলায় শুধালো, ভাই তুই ঠিক আছিস তো? মানে আমাদের না চেনে সোজা বিয়ে? কনে আশা? কোন আশা? তোর ভাবির ফ্রেন্ড নাকি? সুজন মুখ কাচুমাচু করে মাথা নাড়ল। মাহিন বলল, বুঝলাম বিয়ে করছিস, কিন্তু আমাদের একটাবারও জানাতে পারতিস। শালা তোর সঙ্গে কথা নেই, এমন একটা কাজ করলি। সুজন দ্রুততার সহিত তখনকার পরিস্থিতি বুঝিয়ে বলল ওদের। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, মানলাম, কিন্তু তুই কি আশাকে পছন্দ করিস? দেখ, আমার মতো একই ভুল করিস না, মেয়েটা ভালো, কষ্ট পাবে। সুজন মিনমিন করলো, নিস্তব্ধ ধমক দিল, বিড়ালের মতো মিউ করবি না, স্পষ্ট করে বল। সুজন মাথা নাড়িয়ে বলল, কিছুটা, ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। সৃজন বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, কথা বলতে ভালো লাগে, চেহারা ভালো লাগে না তোমার? নিস্তব্ধ কৌতুক করে বলল, তলে তলে টেম্পো চালাচ্ছ, অথচ আমাদের বরণে? বাহ, বেশ বেশ। দেখ ভাই, এমন কিছু নয়। মাহিন বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝে গিয়েছি। নিস্তব্ধ জিজ্ঞেস করলো, তো আশাকে কোথায় রেখেছিস? আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? কোনো ঝামেলা করনি তো? হ্যাঁ, ওকে বাড়িতেই রেখে এসেছি। বাবা মা ওকে চিনতো, কোনো ঝামেলা করেনি। সৃজন বলল, করবে কেমন করে? বিয়ের জন্য তারা তো তোমায় আজ থেকে বলছে না। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বলল, যাক, অবশেষে তুই বিয়েটা যে করেছিস এতে আমরা খুশি। কাল আমরা সবাই যাব আমাদের নতুন বরকনেকে দেখতে। সবাই তাল মেলানো নিস্তব্ধর কথায়। সৃজন বলল, হ্যাঁ দাঁড়া, আমি আয়না আর আরশিকে বলে দিচ্ছি। নিস্তব্ধ বন্ধুকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানালো, ফিসফিস করে বলল, তা বাসটা কি আজই সেরে ফেলার প্ল্যান করেছো? সুজন বিস্মিত দৃষ্টিতে নিস্তব্ধর পানে বিশেষ হচ্ছে না নিস্তব্ধ এমন বেফাস কথা বলতে পারে। ভাই তুই ঠিক আছিস তো? ভাবি আদৌ আস্ত আছে তো? নিস্তব্ধ অভিনয় করে বলল, ছি ছি, কিসব আস্তাক ফিরুল আমাকে কথা বলছিস? সবাইকে নিজের মতো ভাবো নাকি? সুজন নিস্তব্ধের ঘাড় চেপে ধরে বলল, শালা, আমি আজই বিয়ে করেছি, এখন পর্যন্ত একটা চুমুও খেতে পারলাম না বউকে, আর তুই আমায় অপবাদ দিয়ে দিলি। নিস্তব্ধ হাসতে হাসতে বলল, চার, আরে দম আটকে যাবে তো, কি করছিস? সৃজন আর মাহিন বলল, ভাই আর দুদিন সবুর কর, তোদের বাসার সাজিয়ে দিয়ে আসবনি। দুদিন পর তো নিস্তব্ধ রিসিপশন, বেটার বাসরও তো আমাদের সাজাতেই হবে। সুজন টিটকারি করে বলল, তোদের কি মনে হয় বেটা এখনো বাসর না করে বসে আছে? সৃজন আর মাহিন নিস্তব্ধর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই নিস্তব্ধ দাঁত কেলিয়ে হাসল। দেখেছিস বন্ধু, আমাদের আর বিবাহিত সিঙ্গেল নেই। ওদের খুনসুটিতে দোকানদার চাচা মুচকি মুচকি হাসে। সুজন বলল,
একটা হেল্প লাগবে ভাই। কি হেল্প বল। মানে আমি এখন কি করবো বুঝতে পারছি না। হুট করে বিয়েটা করে ফেললাম, কিন্তু নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ সুজন, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি যে ভুলটা করেছি সেটা কখনো করিস না। পরে পস্তাবি। যাই করিস মেয়েটাকে কোনোভাবেই আর কষ্ট দিস না। যা শুনলাম মেয়েটা ছোট থেকে অভাগী, আর তুই নতুন করে তার হৃদয়ে দাগ কাটিস না। আর যাই করিস ভেবেচিন্তে করিস। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বাসায় গিয়ে তাসফিকে খবরটা দিল না। আশাকে নিয়ে মেয়েটাও ভারী চিন্তায় ছিল। সে ভাবলো কাল একেবারে সারপ্রাইজ দেওয়া যাবে। সুজন নিজ রুমে ঢুকে দেখলো তার নববিবাহিতা বধূ শাড়ি না পাল্টে এভাবেই শুয়ে পড়েছে। শাড়ি তার খানিকটা এলোমেলো। সুজন গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। কাল রাতেও সুজন মেয়েটাকে নিয়ে চিন্তিত ছিল, অথচ দেখো একদিনের মাথায় মেয়েটা তার ঘরে এসে উপস্থিত। নিয়তে কখন কাকে কিভাবে সব মিলিয়ে দেবে তা তো একমাত্র উপরওয়ালাই জানে। সুজন কি কখনো ভেবেছিল আশাকে সেই মুহূর্তে বিয়ে করবে? সে তো কল্পনাও করেনি। সুজন আশার নিষ্পাপ মুখবয়বের দিকে তাকালো। হাত বাড়িয়ে সুজন লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। কমলা আলোয় নববধূর মুখটা বড্ড মায়াবী লাগছে। সুজন নিজের অজান্তেই এগিয়ে গেল ওই মুখশ্রীর পানে। প্রথম পবিত্র চুম্বন এঁকে দিল অর্ধাঙ্গিনীর ললাটে। কেমন ঘোর কাজ করছে তার। সুজন দ্রুত উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সুজন ওয়াশরুমে ঢুকে যেতেই আশার চোখ মেলে তাকালো। সে ঘুমায়নি। সারাদিন এত ঝড় ঝাপটা যাওয়ার পর কারই বা ঘুম আসে? তখন দরজা খোলার শব্দ পেয়ে আশা ঘুমের ভান ধরেছিল। কাজটা সে খুব ভালো করতে পারে, কিন্তু সুজন এমন একটা কাজ করে বসবে তার কল্পনাও ছিল না। স্বামীর নিকট হতে প্রথম আদরটা সে এভাবে পাবে কোনোদিন ভাবেইনি। ইস, যদি সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো, তবে তো এই দারুণ অনুভূতিটা সে মিস করে যেত। আশার মনের মাঝে কেমন রঙিন প্রজাপতির দল পাখা মেলে উঠছে। তারা নতুন ভাবনায় স্বপ্ন বুনছে। তবে কি সুজন স্যার বিয়েটা মন থেকে করেছে? নিস্তব্ধ ঘুম থেকে উঠে তাসফিকে দেখতে পেল না। আর মোড়া ভেঙে সে উঠে বসলো। উদম গায়ে পাশে রাখা টি শার্ট জড়ালো। ফ্রেশ হয়ে এসে হঠাৎ বালিশের পাশে চোখ যেতেই নিস্তব্ধ ভ্রু কুচকে তাকালো। সে জিনিসটা হাতে নিল। হলুদ খামে নীল চিরকুট। কোথা থেকে আসলো এটা? তাসফি রেখেছে কি? অবাক চোখে চেয়ে নিস্তব্ধ ভাঁজ খুলে পড়তে শুরু করলো। প্রিয় ডক্টর সাহেব, মনে আছে সেদিন ফার্ম হাউসে আমায় প্রশ্ন করেছিলেন কেন এত জ্বালাতন করছি আপনাকে? নিশ্চয় মনে আছে। আজ তার উত্তর দেব। বিয়ের প্রথম থেকে মানি না করে আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছেন। সব সময় আমার হেও করে কথা বলেছেন, টিটকারি মেরেছেন। চাইতেও বাবার মৃত্যুর পরে আপনি আমার পাশে এসে বসেননি। কিসের এত জড়তা ছিল আপনার? আপনার এত কিছুর বদৌলতে একটু তো জ্বালাতন করাই যায়। তবে আপনি বেশ দায়িত্ববান। মুখে হেও করলেও স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। আপনি হয়তো ভাবছেন আপনি আমায় নিজের জালে বন্দিনী করে ফেলেছেন, হাতের মুঠোয় কবজা করে ফেলেছেন। আহা, আসলে ব্যাপারটা এখানে পুরোটাই উল্টো ঘটেছে। তবে আপনি ভীষণ বুদ্ধিমান। ব্যাপারটা উল্টো করলে কি হয় আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। বুঝে থাকলে বলুন ঠিক কিনা। আপনি আমায় কবজায় আসেননি। আমি আপনাকে এই মুহূর্তে যা করতে বলবো আপনি কি তা করবেন না? আমি যা বলবো তা কি শুনবেন না? বিয়ের পরদিন সকালে যখন আমার অর্ধনগ্ন দেখেছিলেন, আপনি তো সেই দিনই ওই তাসফির মায়ায় পড়েছিলেন। সেটা তো আপনার চাহনিই বলে দিচ্ছিল। কিন্তু আপনি তো তা মুখে স্বীকার করবেন না। বুক ফাটবে, তবু মুখ ফাটবে না আপনার। আপনার কাছে গিয়ে শুধু শুধু কতগুলো ঢপ মারলেন। আপনার কথা শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ইচ্ছে হচ্ছিল আপনার মুখে সুপার গ্লু মেরে বন্ধ করে দিই। অসহ্য লোক একটা। এরপর আমায় ঘর থেকে বের করে দিলেন। কেন দিয়েছিলেন সেটাও আমি বুঝেছিলাম পরে। আপনি আমায় দেখে বারবার সিডিউস হচ্ছিলেন, কিন্তু আপনি মানতে চাইছিলেন না যে একটা অষ্টাদশী পিচ্চি মেয়ের প্রতি আপনার কোনো অযাচিত মনোবাসনা সৃষ্টি হোক। আর আপনি কোনো ভুল করে ফেলেন। আপনি বারবার মুখে বলেন মানি না, কিন্তু মনে মনে ঠিকই মানতেন। কি সুন্দর করে সেদিন তৃপ্তির সাথে প্রতিবাদ করলেন, আমায় নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিলেন। আমি সেই দিনই বুঝেছিলাম আপনি আমায় অসম্মান হোক তা কোনোভাবেই চাইবেন না। প্রতিনিয়ত বলতে থাকেন আমায় ভালোবাসেন না, ভালোবাসেন না, অথচ সেদিন আমায় ও বাড়িতে চুমু পর্যন্ত খেয়েছিলেন আপনি। কথায় কথায় আমার কোমর ধরা আপনার স্বভাবে পরিণত হলো, অথচ মুখে বলছেন ভালোবাসি না। এক নম্বরে অশুভ লোক আপনি। আমার তো ইচ্ছে হতো মাঝে মাঝে জানেন আপনার চুলগুলো টেনে ছেড়ে দিই একদম। আপনার ওই মুখ আমি চিরজীবনের জন্য আঠা দিয়ে বন্ধ করে দিই, যেন পরবর্তীতে কোনোদিনও কথা বলতে না পারেন। পরে ভাবলাম না থাক, তাতে তো আমারই লস। পর মুহূর্তে আপনি আমায় ভালোবাসার কথাটা বললেন কেমন করে। সবসময় মাথা উঁচু করে থাকেন, মনে হয় আমার সামনে মাথা নিচু করলে আপনার জাত চলে যাবে।
বাবার মৃত্যুর পর মনে হলো, না, এভাবে তো চলতে পারে না। এভাবে চলতে থাকলে আপনি তো আপনার মনের কথা কোনোদিনও স্বীকার করবেন না। শুধু শুধু আমায় অস্থিরতা নিয়ে থাকতে হবে। কি মুশকিল বলুন তো। এই আপনার জন্য, শুধুমাত্র এই আপনার জন্য আজ আমার এত এত দুশ্চিন্তা। সারা জীবন মুখে ওই একই বলি আওড়াবেন। ভাবলাম যাক, কাটা দিয়ে কাটা তোলা যাবে এবার না হয়। আমাকে আপনার মাধ্যমে হিসেবে কাজে লাগাতে হবে। ব্যাস, আপনাকে বলে দিলাম ডিভোর্সের কথা। আমি শিওর ছিলাম আপনি আমায় কখনোই ডিভোর্স দিবেন না। কি করে দেবে? যে লোক প্রতি রাতে আমার গ্রাণ ব্যতীত ঘুমোতে পারে না, আমার ওড়নাখানা আঁকড়ে ধরে রাখে, সে কি করে আমার ডিভোর্স দেবে? আপনি যখন আমায় ডিভোর্স দেয়া নিয়ে চোটপাট শুরু করলেন, তখন আমি মুচকি হাসি। কি যে মজা লাগছিল আমার তখন, কি করে বোঝাবো আমি আপনাকে। গেমটা খুবই সুন্দর ছিল, তাই না? আপনাকে অতিষ্ঠ করতে ভালোই লাগছিল আমার। এতদিন আমায় জ্বালাতন করেছেন, এবার দেখুন কেমন লাগে। আপনাকে ডিভোর্স দেয়া আমার কোনো ইচ্ছেই ছিল না। তাছাড়া আমি তো জানতাম আপনি ডিভোর্স না দিলে আমার পক্ষে তো কখনোই সম্ভব নয় ডিভোর্স দেওয়া। আপনাকে আমি কেন ডিভোর্স দিব? যাকে ভালোবাসি তাকে ছেড়ে কেন যাব আমি? আমি তো শুধু চেয়েছিলাম আপনি আমায় অনুভব করুন, আমার শূন্যতাকে অনুভব করুন, আমায় আঁকড়ে ধরে রাখুন আপনি জোর করে। মাঝে মাঝে আপনার উপর ভীষণ রাগ হতো, এরপর আপনাকে ইগনোর করা শুরু করলাম। আমি চাইছিলাম আপনি নিজ থেকে কোনো একটা অ্যাকশন নিন, নিজের হক নিজেই বুঝে নিন, নিজের আমানতকে নিজে সংরক্ষণ করে নিন। আমি কেন এত দিক সামলাতে যাব বলুন তো? ব্যাস, নিশানা কাজে লেগে গেল। নিস্তব্ধ তার নিস্তব্ধতা পেরিয়ে আমার কাছে এলো, আমায় হৃদয়ে উজাড় করা ভালোবাসা দিল। কিন্তু তখনও আপনি আমায় ভালোবাসার কথাটা বলেননি। আপনার নত স্বীকার আমার ভালো লাগলেও আমি যে ভালোবাসি কথাটা আপনার মুখ থেকেই শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। কিন্তু ভালোবাসি বলেই যে শুধু ভালোবাসা বোঝাতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমি যখন আপনার চিরকুটখানা পেলাম, বিশ্বাস করুন, জীবনের প্রথম আমার এতটা আনন্দ হয়েছিল, ইচ্ছে হচ্ছিল আপনাকে গিয়ে জাপটে জড়িয়ে ধরি। কিন্তু আপনি তো বহুত শিয়ানা, ইচ্ছে করে আমার জ্বালাতন করেছিলেন, লুকোচুরি খেলে, সঙ্গে আনন্দও নিচ্ছিলেন। বাই দ্য ওয়ে, আপনার বন্ধুরা কিন্তু ভীষণ ভালো। আপনাকে নিয়ে তারা অনেক চিন্তা করে। আপনার মনের কথা বুঝতে পেরেই বোধহয় তারা আমার কাছে এসেছিল আপনাকে ডিভোর্স না দেওয়ার আর্জি নিয়ে। আমিও সেদিন ওনাদেরকে আমার প্ল্যান বলেছিলাম। আমি কিন্তু ওনাদের বলিনি কথাগুলো আপনাকে বলতে নিষেধ করতে, কিন্তু আফসোস ওরা নিজেরাও আপনাকে বলেনি। বিয়ের দিন যখন আমাকে মানি না বলেছিলেন, তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমার নাম ছাড়া অন্য মেয়ের নাম মুখে নিতেও আপনার দিতে হবে। আমি কি তা পেরেছি ডক্টর সাহেব? আপনাকে কি নিজের কবজায় করতে ব্যর্থ হয়েছি আমি? ইতি, আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নিস্তব্ধ চিঠি উল্টালো, অপর পাশে লেখা, আপার রুমে আছি, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। নিস্তব্ধ চিঠি হাতে এক দৌড়ে বাসন্তীর রুমে এসে পৌঁছালো। তাসফিকে রুমের মাঝে দেখে এক দৌড়ে গিয়ে তার কোমর চাপটে ধরে গোল গোল ঘোরাতে লাগলো। কি করছেন? পড়ে যাবো তো, নামান। নিস্তব্ধ তাকে নামিয়ে বিছানার সঙ্গে চেপে ধরল, অজস্র চুমুতে একাকার করে দিল তাসফির গাল, মুখ, ঠোঁট। তাসফি বাকরুদ্ধ। এই করতে সে ডেকেছিল লোকটাকে? হায় কপাল, কোনোদিন লোকটা শুধরাবে না। নিস্তব্ধ তাকে ছাড়তে তাসফি হাঁপাতে হাঁপাতে নিস্তব্ধর পানে রাগে চোখে তাকিয়ে বলল, এটা আপনার উত্তর? এই জন্য ডেকেছি আমি আপনাকে, অসভ্য মানব, অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ তাসফিকে পেছন থেকে জড়িয়ে রেখে ফিসফিস করে বলল, আমার উত্তর অপেক্ষা রাখে না বউ, তুমি ঠিক। এই নিস্তব্ধ ইয়াসার আজন্মকালের জন্য তার অর্ধাঙ্গিনের নিকট বন্দি নেই। যা বলেছ সবই ঠিক আছে বউ, কিন্তু একটা বিষয় তুমি জানো না। তাসফি ভ্রু কুচকে চাইল। নিস্তব্ধ বলল, তা নয় অজানাই থেকে যাক। এই মানব জীবনের সব যে জানতে নেই, যা জানছ তাই নিয়েই সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর সব রহস্য কেই বা সম্পূর্ণ জানে? তাসফি ভেঙচি কাটলো। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে তার ঠোঁটে কামড় বসালো। তাসফি মৃদু আর্তনাদ করে উঠল, তুমি বলেছিলাম আমার সামনে মুখ ভাঙাবে না, পর অঘটন ঘটলে আমার দোষ নেই। আচ্ছা, কথাগুলো চিঠিতে না বলে সামনে মুখে বলে তো আমার সুবিধা হতো। হ্যাঁ, সেটা তো আমি জানি আপনার সুবিধা হতো। সামনাসামনি বলতে গেলে কথা আর শেষ করা হতো না। আপনি কথার মাঝে 100 বার বাহাত ঢোকাতেন, সেটা তো আমি খুব ভালো করেই জানতাম। নিস্তব্ধ দাঁত মাথা চুলকে মেকি হাসল। উফ, অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ চুমু খেতে নিতেই হঠাৎ রুমে ফুপুর আগমন ঘটল। ফুপু ওদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাসফি লাফ দিয়ে সরে গেল তৎক্ষণাৎ। ফুপির চোখ মুখ কুচকে বলল, তোমাদের বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? দিন দিন বাপের মতো নির্লজ্জ হচ্ছিস।
নিজের রুম ছেড়ে অন্যের রুমে কি করছিস? আশ্চর্য। নিস্তব্ধ মাথা চুলকে বোকা হাসলো। ফুপু যেতেই নিস্তব্ধ তাসফিকে ফিসফিস করে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বউ, রেডি হও, আমরা বের হবো। তাসফি শুধু চোখ পিটপিট করে চাইল। সুজনদের বাড়িতে এই মুহূর্তে তাসফি সহ নিস্তব্ধ, সৃজন, মাহিন, আরশি, আয়ানা সবাই উপস্থিত। তাসফি আর নিস্তব্ধকে চিনলেও বাকি সবাই আশার নিকট অপরিচিত। সকলের চাউনি দেখে আশা লজ্জায় মিয়ে যাচ্ছে। তাসফি এসেই দৌড়ে গিয়ে আশাকে জড়িয়ে ধরলো, কানে কানে ফিসফিস করে বলল, তুই কি কাণ্ড ঘটিয়েছিস রে? আমার পাখির বাসা তলে তলে টেম্পো চালিয়ে আমার দেওরকে বিয়ে পর্যন্ত করে নিলি, আর আমরা টুর শব্দটাও পেলাম না। আশা অসহায় চোখে চেয়ে বলল, বিশ্বাস কর বনু, সব হঠাৎ ঘটেছে। ভবিষ্যতের কাহিনী সম্পর্কে আমি নিজেও অবগত ছিলাম না। তাসফি ভাব নিয়ে বলল, ঠিক আছে, করলাম তোকে বিশ্বাস, যা। সৃজন বলল, কি করেছিস দোস্ত? তুই তো কামাল করে দিয়েছিস। সুন্দরী বউ একদম আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এলি। বাহ বাহ। আশা সকলের কথায় লজ্জায় মিয়ে যাচ্ছে। আর দেখো তার বর মহাশয় কেমন দাঁত কেলিয়ে হাসছে, অসভ্য পুরুষ মানুষ। সবাই চলে যেতেই আশা সুজনের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে শুধালো, আপনার বন্ধুরা সবাই আসবে, আমায় তো বলেননি আগে। সুজন নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, তোমায় কেন বলতে হবে? আশা চোখ ছোট ছোট করে চেয়ে রইল। আশ্চর্য, তাকে দেখতে আসলো সবাই আর তাকে জানাবে না? ইস, সে একটু পরিপাটি হয়ে থাকতে পারতো। বিকেলবেলা মাহিন নিজের রুমে বসে চিন্তায় মগ্ন। তার মনে হয় না বাসন্তী নিজে থেকে আর তাকে লাই দেবে। এতদিন যাবৎ ফোন দিয়ে যাচ্ছে, অথচ পাষাণ্ড মানবী একটিবারও তার কল রিসিভ করেনি। মাহিনের ভারাক্রান্ত হৃদয় হতাশ হয়। এবারে যা করার তা নিজেকে করতে হবে হয়তো। মনের মানুষটিকে নিজের করে পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এই ধরনীতে কষ্ট ব্যতীত সুখ খোঁজার চেষ্টা করা বৃথা। আবেদা বেগম তার সঙ্গে কথা বলেন না প্রয়োজন ব্যতীত। বাবাকে হারিয়েছে চিরতরে, সে চায় না আর তার মাকে কষ্ট দিতে। মাহিন বাসা থেকে উঠে দাঁড়ালো, ধীর কদমে এগিয়ে গেল মায়ের রুমের দিকে। আবেদা বেগম বিছানায় বসে তসবি জপছিলেন। মাহিন গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল, তীব্র আকুতি মিশিয়ে বলল, একটু বোঝার চেষ্টা করো মা, তুমি আর পারুল ছাড়া আমার আর কে আছে বলো? তুমি এমন করে থাকতে তোমার ছেলে কি ভালো থাকে বলো? বাসন্তীকে ভালোবাসি আমি মা, তাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? তুমি পারুল যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, বাসন্তী সেও আমার কাছে তার চেয়ে কিছুটা কম নয়। প্লিজ মা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি কি কোনোভাবে ওর ডিভোর্সের বিষয়টা নিয়ে? আবেদা বেগম ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। মাহিন হতবাক হয়ে মায়ের পানে চাইল। এই চিনলে বুঝি তুমি আমাকে? এতটা নিম্ন মানসিকতার মনে হয় তোমার আমাকে? তুমি যাকে ভালোবাসো বিয়ে করো, তাতে আমার তো কোনো সমস্যা নেই। আমি আর বাঁচবই বা কতদিন, কখন উপরওয়ালা ডাক পড়ে যায় কে জানে। বিয়ের পর সারা জীবন সংসার তো করবে তুমি। আর কখনো আমায় দেখেছো মেয়েটাকেও হেয় করতে? বলো। কোনো কিছুতে আমার সমস্যা নেই, কিন্তু তুই কেন আমার থেকে সব লুকাবি বল? তার ওপর নাটক করতে বলেছিস মেয়েটাকে। এর মাধ্যমে মেয়েটার মনে কতটা কষ্ট জমা হলো তুই বুঝেছিস তা? মেয়েটা সেদিন কষ্টে চলে গেল। মাহিনের চোখ চকচক করে উঠল। এত কিছুর পরেও মা বাসন্তীর কষ্টের কথা ভাবছে। উত্তেজিত মাহিন মাকে শক্ত করে জড়িয়ে ধরলো, চিৎকার করে বলল, থ্যাংক ইউ মা, আমার মিষ্টি মা। আর কখনো কিছু লুকাবো না তোমার থেকে মা, প্রমিস। আমি চাই না কি আগে নিস্তব্ধকে বলতে ও কি বলে দেখার পর তুমি পারুল বাসন্তীর বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে। আমার বিশ্বাস কেউ আপত্তি করবে না। তুমি যাবে তো মা? মা ছেলের এতদিনের অভিমানের দীর্ঘ পাল্লায় ভাটা পড়ল। আবেদা বেগম পরম আবেশে ছেলের মাথায় হাত বুলায়। ভদ্র মহিলার ছেলের কথায় চিত্ত চঞ্চল। যাব বাবা, অবশ্যই যাব। আমার ছেলে পছন্দ করলে দরকার হয় স্বর্গ থেকে অপ্সরীয় নিয়ে আসবো। পারুল ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, মা ছেলে তোমরা আমে দুধে মিশে গেলে, আর এতদিন আমি বেচারা তোমাদের জন্য খেটে গেলাম, আমার আদর কোথায় শুনি? আয় বুড়ি, তোর আবার তা আদর লাগে নাকি? তোকে তো কুড়িয়ে পেয়েছিলাম, বুঝিস না? ভাইয়া
ভালো হবে না। পারুল এসে অপর পাশ দিয়ে মাকে জড়িয়ে ধরল। তিনজনেই হেসে ফেলল। এই তো তাদের ভরা সংসার বাসন্তী এলেই পরিপূর্ণ হবে। সন্ধ্যার পূর্বে গ্রাম থেকে পুনরায় সকলে ফিরে এলো ওসমান ভিলায়। আজও থাকার কথা ছিল, কিন্তু ফুপু আসার খবর শোনার পর আর সেটা সম্ভব হলো না। সবার সঙ্গে ফুপুর আরেক জোট কথা কাটাকাটি হলো আরামসে। ফুপু সবার বিরুদ্ধে কথা বললেও অনিমা বেগম আর তাসফিকে কিছুই বললেন না। দুজনকেই তার খানিকটা পছন্দ হলো কিনা। ফুপুর কথার বিপরীতে বাপ, ভাই আর ভাতিজা শুধু অসহায় মুখে করিয়ে চেয়ে থেকেছে। আর কি বা করার। পরদিন নিস্তব্ধ নিজের চেম্বারে বসেছিল। সেখানে হঠাৎ আগমন ঘটল মাহিনের। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে তার পানে চাইল। কি ব্যাপার বলো তো? হঠাৎ আমার দ্বারে তুই? মহিলাদের দাঁত ওঠানো বাদ দিয়ে আমার দ্বারগোড়ায় তোর কি কাজ শুনে? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, কিছু না, ওই আর কি। এই যে তোর জন্য একটা চিঠি এনেছিলাম, বুঝলি? নিস্তব্ধ বিস্ময় নিয়ে শুধালো, আশ্চর্য, আমাকে তোর প্রেমিকা লাগে যদি আমার চিঠিপত্র দিচ্ছিস? মাথা ঠিক আছে? শোন না ভাই, রাগ করছিস কেন? আমি চলে গেলে খুলে পড়িস কেমন? আমি যাই, হ্যাঁ, আমি যাওয়ার পরে মনোযোগ দিয়ে পড়িস। উত্তর বা সিদ্ধান্ত যেটাই হোক সেটা আমার মতো চিঠি লিখেও জানাতে পারিস, আবার মেসেজও করতে পারিস, কেমন? আমি কিছু মনে করব না। আসছি। নিস্তব্ধ অবাক চোখে মাহিনের যাওয়ার পানে চেয়ে রইল। প্রিয় নিস্তব্ধতা। নিস্তব্ধ ভ্রু কুচকে মাহিনের চিঠিখানার দিকে তাকিয়ে আছে। প্রথম সম্বোধনটুকু পড়ে নিস্তব্ধর মেজাজ বিগড়ে গেল। আশ্চর্য, তার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলেছে অসভ্য ছেলে। নামের সঙ্গে তা কেন যুক্ত করতে হবে? তাটুকু নিস্তব্ধ পাশে থাকা কলম দিয়ে খুটখুট করে কেটে দিল। হ্যাঁ, এবারে ঠিক আছে। এরপর পড়তে শুরু করল। প্রিয় নিস্তব্ধতা, রাগ করিস না ভাই। এরপর যা বলবো তাতেও রাগ করিস না। তোর রাগটা বাড়তেই নামের বিকৃতিটা করেছি। প্রথমবার রাগ প্রকাশের হয় ধ্বংসশীলা, কিন্তু মানুষের রাগ একবার হলেও পরিপূর্ণভাবে, আবার হলে তা প্রকাশের জন্য মনোযোগ ধরে রাখা দেয়। রাগের পরিমাণও কিছুটা কমে যায়। তাই তাকে প্রথমেই রাগান্বিত করলাম। সরি ভাই। শোন, এই মুহূর্তে তো আমি তোর সামনে নেই, তাই এবারে আসলে কথাটা বলেই দেই। একজনকে ভীষণ ভালোবাসি। একটা সময় গিয়ে সেও আমায় ভালোবাসলো, কিন্তু যখন আমার মুখে প্রকাশ করার সময় এলো, মেয়েটা তখন পিছিয়ে গেল। সমাজ, নিজের পরিবার আর পরিবারের কথা ভেবে যে আমরা কি ভাববো, কি বলবো। কিন্তু আমি চাই সব কিছু উপেক্ষা করে মেয়েটাকে আপন করে নিতে, ভালোবাসার মানুষটিকে হাজারো দুঃখের মাঝে এক টুকরো সুখ দিতে। মেয়েটির নাম বাসন্তী। আমরা প্রিয় বন্ধু নিস্তব্ধতার বংশে। আমি তোর উত্তর চাই নিস্তব্ধ। প্লিজ নেগেটিভ উত্তর দিস না, আমি না হলে বাঁচতে পারবো না। পজিটিভ উত্তর লিখিস, কেমন? ইতি আমি হতভাগা মাহিন। চিঠিখানার দিকে নিস্তব্ধ হতবাক হয়ে চাইল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে মাহিনকে কল দিল। চেম্বারে আয়। চেম্বারে কেমন করে যাব? আমি তো চলে এসেছি দোস্ত। পশ্চাৎ বরাবর এক লাথি মারবো, সব মিথ্যা কথা বেরিয়ে যাবে। আমি জানি তো হসপিটালে আছিস, দ্রুত আয়। এভাবে আমায় মিথ্যা ব্লেম দিতে পারিস না, তাই দোস্ত। দিস ইজ নট ফেয়ার। আসবি কি না তুই? আসছি তো, এমন করছিস কেন? আশ্চর্য মনে হচ্ছে আমি চুরি করেছি। হ্যাঁ করেছিস, আয়। মাহিন আসলেই হসপিটালে ছিল। মনের মাঝে তার আকুপাকু করছিল, তাই তো রয়ে গিয়েছিল। মাহিন কাচুমাচু মুখ করে পুনরায় চেম্বারে এলো। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, কতদিন চলছে এসব? একদিনও না। তবে মনেও আর কি এমন কথাবার্তা বলতে মাঝে মাঝে, কিন্তু এখন তো তের বোন ফোনও বন্ধ করে রেখেছে। আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, তোর যা করার আমার বাড়িতে গিয়ে কর। বোন রাজি হলে, বাবা মা রাজি হলে আমি রাজি, বুঝছিস? সে আমার কাছে এত প্যাচাল করে লাভ নেই। জীবনটা সম্পূর্ণই আপার, আর দেখার আমার একটা দায়িত্ব আছে, আমি তাই করব। তার মানে আমি তোদের বাড়িতে মাকে নিয়ে যেতে পারি, তাই তো? নিস্তব্ধ নির্লিপ্ত কণ্ঠে বলল। তুই যা ভাবিস। মাহিন নিস্তব্ধকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মাহিন নিস্তব্ধকে কিস করতে যেতে নিতেই নিস্তব্ধ ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। মেয়ে মানুষের মতো কথায় কথায় গায়ে পড়িস কেন, ইডিয়েট? মাহিন মুখে হাত দিয়ে চোখ পিটপিট করে বলল, মেয়ে মানুষের মতো না,
বউ যখন জড়িয়ে ধরে তখন তো ঠিকই সুযোগ সদ্ব্যবহার করো শালা। নিস্তব্ধ রাগী চোখে তাকাতেই মাহিন সুরসুর করে বেরিয়ে গেল। আশা আজ রান্না করেছে, নিজের হাতে সবকিছু সেই রান্না করেছে। রান্নার পদ সংখ্যা সর্বাধিক। সুজন খেতে খেতে আর চোখে আশার দিকে চেয়ে বলল, মা, খাবার আজ তুমি রান্না করেছো? একটুও স্বাদ নেই খাবারে, না নুন না ঝাল। এর থেকে তো ভাতের মাড় খাওয়াই উত্তম ছিল। আশার সঙ্গে সঙ্গে কোথাও যেন গেল। সুজন আর চোখে চেয়ে সবই পরখ করছে। রাহেলা বেগম ছেলের কথা শুনে চোখ গরম করে বলল, মিথ্যা কথা বলিস না সুজন, এই খাবারই আমরা সবাই খেয়েছি, বুঝেছিস? ভীষণ মজা হয়েছে। আর আমি রান্না করিনি, সব তোর বউ করেছে। মা, তোমাদের হুট করে জিহ্বার স্বাদ পরিবর্তন হয়েছে বুঝলে, আর তোমার বৌমা রান্না করেছে দেখেই এত বিশ্রী স্বাদ হয়েছে। বিশ্রী হয়েছে তো গপাগপ গিলছিস কেন? রেখে দে। কি যে বলো না মা, খাবার নষ্ট করতে নেই জানো না। আশা একটা বাটিতে করে কি যেন নিয়ে এসে সুজনের সামনে রাখলো। তার সামনে থেকে ভাতের প্লেটটা সরিয়ে রাখলো। সুজন হতবাক হয়ে চাইল, এই নিন আপনার ভাতের মার, ভাতের বদলে বরং আপনি এগুলোই খান কেমন? সুজন কথা বলার ভাষা হারালো। আশাকে চেতাতে গিয়ে দেখেছে সে এবারে বেদম ফাঁসা ফেসে গেল। এবার কি হবে? এমন সুস্বাদু খাবারগুলো কি তবে আর তার কপালে জুটবে না? রাহেলা বেগম মুচকি মুচকি হাসতে লাগলো। যাক, ছেলে তার জব্বর জব্দ হয়েছে। সুজন চুপি চুপি গভীর রাতে উঠে বসলো। তার পাশে আশা ঘুমিয়ে আছে। সে দেখেছে বউ তার সব খাবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। সুজন পা টিপে টিপে রান্নাঘরে গেল। ফ্রিজ থেকে যেই পায়েসটা বের করে এক চামচ মুখে নিল, অমনি সামনে তাকিয়ে আশাকে দেখে চোখ বড় বড় করে ফেলল। গেলার আর শক্তি পেল না। আশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বউ তার উঠলো কখন? দেখে তো এলো ঘুমিয়েছিল। খাবার নাকি ভালো হয়নি, তো আপনি ফ্রিজের কাছে কি করছিলেন শুনি? আশা সুজনের হাত থেকে পায়েসের বাটিটা কেড়ে নিল। সুজন করুণ চোখে তাকিয়ে শুধালো, একটু খাই দাও না। আশা ভাব নিয়ে বলল, আগে সত্যিটা স্বীকার করুন দেখি, তারপর ভেবে দেখব। সত্যি 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 তিন সত্যি, খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়েছে, এবারে দাও। আশা মুচকি হেসে বাটিটা এগিয়ে দিয়ে বলল, ডাইনিংয়ে গিয়ে বসুন, আমি সব খাবারগুলো গরম করে আনছি। ভাতের মার যা আপনি খাননি তা আমি খুব দেখেছি, পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে তা বোঝা যাচ্ছে। যান বসুন। সুজন অদ্ভুত চোখে আশার পানে তাকিয়ে রইল। মেয়েটা খুব সূক্ষ্মভাবে তার প্রতিটা জিনিসের খেয়াল রাখে। সুজনের হৃদয় শীতল হয়। মেয়েটাকে রাখতে দেখলেও তার ভালো লাগে, হাসতে দেখলেও তার ভালো লাগে। তবে এটাই কি ভালোবাসা? নিস্তব্ধর কথা মতন কালই ওদের বাড়িতে এলো মাহিন মা বোনের সাথে। বাসন্তী সবাইকে দেখে খানিকটা উত্তেজিত হলো। চিন্তায় ভার হলো মন। কি করতে এলো তারা হঠাৎ? আবেদা বেগম বিয়ের কথা তুলতে ওসমান ভিলার ড্রয়িং রুমে চলছে পিনপতন নীরবতা। সকলেই চেয়ে আছে বাসন্তীর পানে। বাসন্তী মাথা নিচু করে অসহায় মুখ করে বসে আছে। ফুপু মাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, এই যে ছেলে, তুমি কি বাসন্তীকে সত্যিই ভালোবাসো? মাহিন বুক ফুলিয়ে বলল, জি। ফুপু আবারও জিজ্ঞেস করলো, বাসন্তী তোমায় ভালোবাসে? মাহিন এক পলক বাসন্তীর দিকে চাইলো, প্রত্যুত্তর করলো, জি। বাসন্তী চমকে উঠে মাথা তুলে চাইলো মাহিনের পানে। কিন্তু বাসন্তী তো আমাদের একবারও বলেনি সে তোমাকে ভালোবাসে। কেন বলিনি সেটা বরং আপনারা ওর কাছে জিজ্ঞেস করুন। ফুপু জোহরি চোখে মাহিনকে দেখে নিয়ে বলল, তোমার থেকে আমাদের মেয়ের বয়স বেশি, তার উপর কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে। এত কিছুর পরেও কি তুমি বাসন্তীকে ভালোবাসে সারা জীবন সুখে রাখতে পারবে? ইনশাআল্লাহ মাহিনের ভালোবাসা আজও এক ফোঁটা কমেনি তার বাসন্তী সুন্দরীর জন্য, ভবিষ্যতেও কমবে না আশা করি। যদি তোমার পরিবারের সমস্যা হয়? আবেদা বেগম বাঁধ সেধে বলল, এমনটা মোটেও ভাববেন না আপা, আমার মাহিনের পছন্দই আমার পছন্দ। তাছাড়া আপনাদের মেয়ে এমনিতেই লক্ষ্মী, শুধু বয়সের জন্য যে আমি আপত্তি করব এটা ভাববেন না আপা। উপরওয়ালা আমাদের জীবনকে কখন কোন দিকে মোড় নেয়, আমাদের সব কিছুই মানিয়ে গুছিয়ে সাজিয়ে নেওয়া উচিত। আমার পক্ষ থেকে কোনো আপত্তি পাবেন না আপনারা আপা। ছেলেটার ভাব তো গত হয়েছে আরও কয়েক বছর আগেই। সে বেঁচে থাকলে আমার মনে হয় না সেও কোনো আপত্তি করতো। আবেদা বেগমের কথায় সবাই খুশি হলো। রাহেলা বেগম বাসন্তীর পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে আদুরে শুধালো, সেদিন তোমার কথাগুলোর মানে আমি বুঝেছিলাম মা। তোমার মনে যে আড়ষ্টতা কাজ করেছে তা আমি বুঝেছি।
শোনো মা, জীবনের পথে চলতে গেলে কখনো সমাজ কি বলবে ভাববে সেসব নিয়ে চিন্তা করবে না, নিজের পছন্দ অনুযায়ী কাজ করবে। নিলয় সাহেব বলল, বসন্তী, তুই যা বলবি আমরা তাই করব। তোর মতের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না, তাই যা বলবে ভেবেচিন্তে বলবে, তোমার উপর কোনো জোর নেই। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ আপা, জীবনে যাই করিস কখনো অন্য কি ভাববে না ভাববে সেটা ভেবে জীবনের সুন্দর অনুভূতি মুহূর্তগুলো নষ্ট করিস না। আচ্ছা, সেটাই কর, তবে মনকে অবশ্যই বেস্ট জিনিসটা চুজ করতে বল। একে একে সবাই বাসন্তীকে বোঝালো, একবারের ঝড়ে জীবন কখনো থেমে থাকবে না, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে বহু দূর থেকে বহু ক্রোশ দূরে। বাসন্তীর চক্ষু পানিতে টইটুম্বুর হলো। আজ আরও একবার তার পরিবার প্রমাণ করে দিল সে ফেলনা নয়। ডিভোর্সি মেয়েরা ফেলনা হয় না, তাদের স্বাধীনোচ্ছেতা ভাবে বাঁচার অধিকার রয়েছে। ভালোবাসায় কোনো বয়সের বাজ বিচার মানে না। নিজের জীবন নিজে সুন্দর করে সাজাতে গোছাতে পারলে সবই সুন্দর। সে আত্মবিশ্বাসী স্বরে বলল, আমি মাহিনকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই, ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। আমি বিয়েতে রাজি ফুপি। আলহামদুলিল্লাহ। সকলে আনন্দে আলহামদুলিল্লাহ পড়ল। বাসন্তী মুখশ্রী হতে প্রথমবার ভালোবাসার স্বীকারোক্তি শুনে মাহিনীর হৃদয় পুলকিত হলো। মুগ্ধ নয়নে সে তাকিয়ে রইল বাসন্তীর পানে। নিস্তব্ধ তার সে চাউনি লক্ষ্য কইল। সে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা সবাই তুমি বিয়ে ডেট ফিক্স করো, ওরা দুজনে একটু আলাদা কথা বলো। আপা, মাহিনকে তো রুমে নিয়ে যা। বাসন্তীর রুমে আসতে মাহিন এক সেকেন্ডও দেরি করল না, শক্ত করে জড়িয়ে ধরল নিজের প্রিয়তমাকে। বাসন্তী লজ্জায় আড়ষ্টতায় বলে উঠল, কি করছো মাহিন, কেউ চলে আসবে। মাহিন তার কথায় পাত্তাই দিল না, উল্টো ঠাস করে বাসন্তীর গালে নিজের ওষ্ঠের সহিত ভালোবাসার পরশ এঁকে দিল। বাসন্তী হতভম্ব হয়ে চাইল, চোখ গরম করে চেয়ে শুধালো, কি করছো তুমি? ভুলে যেও না আমি কিন্তু তোমার বড়, একটু সম্মান তো করো। কোনো সমস্যা করা করি নেই বাসন্তী সুন্দরী, এবারে শুধু ভালোবাসাবাসী হবে। এতদিন আমার ইগনোর করেছেন, বিয়ের পর আমি তার প্রতিশোধ নেব, বুঝছেন? বাসন্তী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে নেমে এলো। কথাবার্তা বলবে না ছাই, ছেলেটার শুধু দুষ্টমি। মাহিনও নিচে নেমে এলো। ঠিক হলো পরবর্তী শুক্রবারে কপত কপতির ঘরোয়া আয়োজনেই দুহাত একত্রিত করে দেবে। অপরূপ সকাল, মেঘের রোদ্দুরে প্রেম শক্তি খেলা চলছে আপন মনে। পূর্ব গগনে কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো উভয় খেলছে কানামাছি। তাসফি রেডি হচ্ছে আজ প্রথম দিন নতুন কলেজে যাবার উদ্দেশ্যে। আরে বাবা, এখন কি তার একা একা কলেজ যেতে কি তার আর ভালো লাগবে? তার উপর দুদিন পর বাসন্তী আপার বিয়ে। এখন এই মুহূর্তে কলেজে গিয়ে কি মন টিকবে তার? আশ্চর্য। কিন্তু বেহায়া লোকটাকে বোঝাবে কে? তার ডাক্তার মহাশয় তাকে নতুন কলেজে ভর্তি করেছে ঠিকই, কিন্তু তাসফি যে শর্ত দিয়েছিল তার যেন সেখানে বোরিং না লাগে তার ব্যবস্থা করে দিতে। এখন দেখা যাক লোকটা কি ব্যবস্থা করেছে তার জন্য। তাকে কলেজে নামিয়ে দিয়ে নিস্তব্ধ গিয়ে নিজের চেম্বারে বসবে। হ্যাঁ, তার নিজের। মহাশয় ঠিক করেছেন আর কোনো মেডিকেল কলেজে তিনি শিক্ষকতা করাবেন না। আর কোনো মেয়ে তার দিকে চেয়ে থেকে নজর না লাগুক, আর তাদের জীবনে কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। নিজের রেস্টুরেন্টের ব্যবসাটাই বড় করবেন তিনি, সঙ্গে ডাক্তারি তো আছেই। নিজের চেম্বারে তিনি ইচ্ছে স্বাধীন মতো বসবেন। মাঝে মাঝে কোনো সরকারি হসপিটাল থেকে ডাক এলে সেখানে গিয়ে ঢু মেরে আসবেন। জীবনে এত টাকা পয়সার দরকার কি? তারা যা পাচ্ছে তাতেই তো কুলিয়ে রয়ে যাচ্ছে। তাসফি গাড়িতে বসে নিস্তব্ধকে এই নিয়ে বোধহয় শতবার একই কথা জিজ্ঞেস করেই যাচ্ছে, অথচ লোকটা কোনো উত্তরই দিচ্ছে না। কি হলো বলুন না একটু, কি ব্যবস্থা করেছেন সেখানে আমার জন্য? এবারেও উত্তর না দেওয়ায় এবারে তাসফির মেজাজ সত্যি সত্যি খিচিয়ে গেল। আসলে এই লোকটা কোনো দিন শুধাবার নয়। তাসফি চিৎকার করে তাতে দাঁত চেপে বলল, গাড়ি থামান, একটু থামান, এক্ষুনি গাড়ি থামান। এই মুহূর্তে গাড়ি থামাবেন আপনি, অসহ্য বর্বর লোক। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, আশ্চর্য, চিৎকার কেন করছো? তো বসে বসে কি আঙুল চুষবো? একটা কথা আপনাকে কতক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছি, উত্তর দিচ্ছেন আপনি একটাও? আরে বাবা, কলেজে গেলে তো দেখতে পাবে, এখন বলার কি কোনো প্রয়োজন আছে? বলো তুমি।
তাসফি মুখ ফুলিয়ে বাহিরের দিকে মুখ করে বসে রইল, আর একটা কথা বলতে চায় না সে এই লোকটার সঙ্গে। প্রেয়সী নীরব অভিমানে নিস্তব্ধ মুচকি হাসে। এখন অভিমান করে আছে ঠিকই, কিন্তু কলেজে পৌঁছানোর পর এই অভিমান কতক্ষণ টিকে থাকে সেও দেখবে। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সামনে গাড়ি এসে থামালো নিস্তব্ধ। অর্ধাঙ্গিনীর ফুলিয়ে রাখা মুখশ্রীখানা আঙ্গুলের সাহায্যে উঁচু করে ধরল। তাসফির ললাটে চুম্বন এঁকে দিল, ফিসফিস করে বলল, সবকিছুতে এইভাবে অভিমান করলে হয় বউ? একটু ধৈর্য ধরতে শেখো। জেনে রাখো, ধৈর্যের ফল সব। রাখুন তো আপনার লেকচার। ওকে, তাই সই। সাবধানে থাকবেন, সাবধানে বাসায় ফিরবেন। আমি আসছি তবে। তাসফি বেরিয়ে এলো গাড়ি থেকে। নিস্তব্ধ সাই করে গাড়ি ছুটিয়ে দৃষ্টি সীমানার বাহিরে বেরিয়ে গেল। তাসফি কলেজের ভেতর প্রবেশ করতেই কেউ তাকে পেছন থেকে এসে শক্ত করে জড়িয়ে ধরল। তাসফি চমকে উঠল, এই অচেনা কলেজে কে তাকে চিনবে। সারপ্রাইজ! প্রিয় বান্ধবীর পরিচিত কণ্ঠস্বর পেতে সে চট করে পেছনে ফিরল। আশার মুখশ্রীখানা অবলোকন করতেই খুশিতে আত্মহারা হলো তার চিত্ত। এই তো সপ্তাহ খানেক আগেই আশা সুজনকে বলেছিল, আপনি আমার জন্য আর কিছু করুন আর না করুন, একটু উপকার করুন প্লিজ। সুজন ভ্রুকুচকে চেয়ে বলল, হোয়াট? তাসফি যেই কলেজে ভর্তি হবে আমায় প্লিজ সেই কলেজে মাইগ্রেশন করান প্লিজ। সুজন খানিকক্ষণ ভাবার ভঙ্গিমা করে বলল, সম্ভব নয়, তোমায় ওই কলেজেই পড়তে হবে। তাসফি নেই তাতে কি সমস্যা তোমার? বাকি দুই বন্ধু তো রয়েছেই, লাগলে আরো বন্ধু বান্ধব পাতিয়ে নেবে। আশা রেগে গিয়ে বলল, আপনি একটা অসহ্য লোক। আমার রান্না করা খাবার চুরি করে খেতে পারেন, অথচ একটা সাহায্য করতে পারেন না। আশ্চর্য লোক। সুজন আশার রুম ছেড়ে যাওয়ার পানে চোখ ছোট ছোট করে চেয়ে রইল। বাহ, মেয়েটার বিয়ের পর দেমাগ দেখা যাচ্ছে আরো খানিকটা বেড়েছে। এর কারণটা কি? বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। হ্যাঁ, বিয়ের আগে ছিল বউ না থাকার প্যারা, এখন এক্সট্রা যুক্ত হলো বউ থাকার প্যারা। জীবনটাই শুধু প্যারাময় তোর সুজন। লোকটা এই কথা বললেও কয়েকদিন পর দেখা গেল সে একদিন ব্যালকনিতে বসে বসে আচার খাচ্ছিল। রাহেলা বেগম তার জন্য বয়ম ভরে আচার বানিয়ে রেখেছে, যেন মেয়েটা খায় ভালো করে। হঠাৎ এসে সেখানে আগমন ঘটলো তার বর মহাশয়ের। সে এসেই আশার হাতে একটা আইডি কার্ড ধরিয়ে দিল। আইডি কার্ড তাসফির বর্তমান কলেজের নাম দেখে খুশিতে তার মন আত্মহারা হলো। কিছু বলতে নেবে হঠাৎ নিজ গালে ঠোঁটের স্পর্শ পেল। পরপর তার গালে অর্ধেক বেরিয়ে থাকা আমের আটিখানা নাই হয়ে গেল। লোকটা তার ঠোঁটের সাহায্যে চট করে তার মুখে পুরে নিয়েছে। আশার কানে কানে ফিসফিস করে বলল, সো সুইটেস্ট বউ। সঙ্গে সঙ্গে সে স্থান ত্যাগ করেছে। ঘটনার আকস্মিকতায় সে রিয়াকশন দিতেই ভুলে গেছে। কি থেকে কি হলো তার বোধগম্য হতেই খানিকটা সময় লেগে গেল। আশা চোখ পিটপিট করে চেয়ে মাথা ঝাড়া দিল। কি আজব আশ্চর্য, তার হ্যালুসিয়েশন হচ্ছে না তো? আশার থেকে এই কাহিনী শুনে তাসফি খিলখিল করে হাসতে লাগলো। আশার আগে চোখে তাকিয়ে শুধালো, কি ভাই তুই আমার দুঃখে হাসিস? তাসফি হাসি থামিয়ে ফিসফিস করে বলল, তো তোর কথা শুনে আর কিছু করার আছে বুঝি? তোর বর মহাশয় তোকে চুমু খেলো আর তুই দুঃখ পাচ্ছিস? দূর, চুমু খেয়েছে তাতে কেন দুঃখ পাবো? অসভ্য লোকরা তো বাসর রাতেই লুকিয়ে লুকিয়ে চুমু খেয়েছিল, কিন্তু সে তো সেদিন আমার প্রিয় আমের আটিখানা নিয়ে গেল, তাই তো দুঃখ পাচ্ছি। ইস, কত শখ করে গালে নিয়েছিলাম। আশার কথা শুনে তাসফি হতভম্ব হয়ে চেয়ে রইল। সিরিয়াসলি ভাই, তোর মাথা টাথা ঠিকঠাক আছে তো? আশা দাঁত কেলিয়ে হেসে বলল, তা একটু নষ্ট হয়েছে বটে। ঘরে থাকা অসভ্য সুদর্শন লোকটার প্রেমে এই আশার হৃদয় দুঃখে মরিয়া হয়ে আছে। তাসফি এবারে সিরিয়াস হয়ে বলল, আমার কি মনে হয় জানিস, সুজন ভাই তোকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কি করে বলবে? প্রেস্টিজ থাকবে না তো? তাসফি দুষ্ট হেসে বলল, এরা দুই বন্ধু একই কোয়ালিটির, তুই চাইলে আমার টেকনিক ফলো করতে পারিস। কোনো দরকার নেই বাপ আমার। তারপর আমার আমও যাবে, ছালাও যাবে। দেখা গেল লোকটা আমার সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিল, তারপর আমার কি উপায় হবে? লোকটার উপর আমার একদম বিশ্বাস নেই। কথাখানা বলে দুজনেই হাসলো। আজ বাসন্তী আর মাহিনের বিয়ে সম্পূর্ণ হবে ঘরোয়া ভাবে। সকাল থেকে ওসমান ভিলার ব্যস্ত সকলে। যেহেতু ঘরোয়া ভাবে সব হবে, তাই আয়োজন তেমন বড় নয়। নিস্তব্ধর বন্ধুরা এসেছে সকলে। বাসন্তী মাহিনকে বিদায় দিয়ে তারাও বাড়ি জমাবে যার যার আস্তানায়। সকাল থেকে সবাই কাজে ধুম ব্যস্ত। এরই মাঝে দুটো কুরিয়ার এলো, একটা তাসফির নামে, অপরটা নিস্তব্ধর নামে। তাসফিও তা কোনো রকমে রিসিভ করে রেখে এলো রুমে। এত ঝুট ঝামেলার আবার কুরিয়ারের জিনিস খুলে দেখার সময় কোথায়? অদ্ভুতভাবে কে পাঠিয়েছে তার নাম ঠিকানাও কিচ্ছু লেখা নেই। সারাদিন পেরোলো, বক্স দুটো পড়ে রইল নিস্তব্ধ রুমের এক কোনায়।
অপরদিকে একই বাক্সগুলো রাহেলা বেগমও রিসিভ করলেন। একটার উপরে সুজনের নাম লেখা, অপরটি আশার। ফোন করে সুজনকে বলতেই সে বলল, রুমে রেখে এসো মা, রাতে ফিরে দেখবো কে পাঠালো। নাম ধাম কিছু লেখা নেই মা? রাহেলা বেগম চিন্তিত কণ্ঠে বলল, না তো। আচ্ছা রেখে দাও, এসে দেখবো মা। একটু বক্সগুলো সৃজন, মাহিন, আরশি, আয়ানার কাছেও পৌঁছে গেল। এই কি আশ্চর্য ব্যাপার স্যাপার! এই নামবিহীন বক্সগুলো হঠাৎ করে পাঠাচ্ছে কে? বাসন্তীকে সাজানোর সময় তাসফি ফিসফিস করে বলল, আপা তোমায় না ভীষণ সুন্দর লাগছে। মাহিন ভাইয়া তোমায় বাসর ঘরে না দেখে আবার পাগল টাগল না হয়ে যায়, পরে আবার আমাদের পাগলা গারদে ভর্তি না করতে হয়। উফ। বাসন্তী লজ্জা পেল। দেখ কি যে বলিস না তুই, একটা মাইক দিব। সে তুমি আমায় মার দিতেই পারো, অবশ্য সত্যি বলে সবাই লজ্জা পায়। আপা কিছু ট্রিপস নিবে শিখে দিয়ে। বাসন্তী বিস্মিত চোখে চাইলো তাসফির মাথায় চাটি মেরে বলল, ভীষণ দুষ্ট হয়েছ তাই না? বলবো আমার ভাইকে? তাসফি ভাব নিয়ে বলল, বলো কে নিষেধ করেছে? তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? নিস্তব্ধ তাসফির পেছনে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাসন্তী ফিসফিস করে বলল, ও আচ্ছা তাই নাকি, তবে পেছনে একটু তাকা। তাসফি ভাব নিয়ে পেছনে তাকাতেই নিস্তব্ধকে দেখে আতকে উঠল। আমতা আমতা করে বলল, কখন এলেন আপনি? নিস্তব্ধ চাউনি বুঝিয়ে দিচ্ছে, একবার তোমায় হাতে পাই মজা বুঝাবো। রুমের সবাই ওদের কাণ্ড দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আয়ানা আর আরশি এগিয়ে এসে বাসন্তীর কাঁধে হাত রেখে বলল, আমাদের মাহিন ভীষণ ভাগ্যবান জানো তো, যে সে তোমার মতো একটা লক্ষ্মীমন্ত বউ পাচ্ছে। বাসন্তী লজ্জা পাচ্ছে ক্ষণে ক্ষণে। ইস, এত লজ্জা মাহিন তার জন্য হাজির করিয়ে রেখেছিল। খুব কি দরকার ছিল তার? মন বলে দরকার ছিল তো, তাই জন্যই তো মানুষটাকে তুই পাচ্ছিস নিজের করে। অবশেষে কাবিননামায় সাইন করে 3 কবুলের মাধ্যমে কপত কপতির বিবাহ সম্পূর্ণ হলো। সঙ্গে মাহিনের এত বছরের ভালোবাসা পূর্ণতা পেল। বাসন্তী পেল নতুন জীবন, নতুন করে বেঁচে থাকার উদ্যম। শেষ ভালো যার, সব ভালো তার। বিয়ের পর্ব শেষ হতেই সকলে মেতে উঠল মিষ্টি মুখের তাড়নায়। কোথাও কেউ আনন্দে মেতে ওঠে, তো কোথাও কেউ ঘরে বসে চুপটি করে নিজের বিষাদগুলো ছেড়ে দেয় মুক্ত বাতাসে। এই তো মানব জীবনের নিয়ম। গগনে আজ মিলেছে তারার মেলা। বাসন্তী সেজে আছে নববধূ। বধূ সাজে সে বসে আছে মাহিনের রুমে। তার জীবনে এত ঝড় তুফানের পরেও যে এত সুখকর একটি রাত্রি তার জন্য অপেক্ষা করছিল কে জানতো। সবই নিয়তি, শুধু প্রয়োজন একটুখানি চেষ্টা এবং ধৈর্য। পারুল তাকে রুমে বসিয়ে দিয়ে ফিসফিস করে তার কানে কানে বলে গেল, ভাবি বেস্ট অফ লাক। পিচ্চি মেয়েটাও তাকে লজ্জা দিতে পিছুপা হচ্ছে না। মাহির রুমে ঢুকে দরজা লাগালো, এগিয়ে গেল বিছানায় বসে থাকা তার নববধূর নিকট। ঘোমটা তুলে সে বাসন্তীর লজ্জা মিশ্রিত মুখের পানে অনেকটা সময় চেয়ে রইল। এই রমণীকে সে যতবার দেখে ততবার নেশা ধরে তার চোখে। মাহিন দীর্ঘ চুম্বন করলো প্রেয়সীর ললাটে। বাসন্তী আবেশে চোখ বুঝিয়ে নিল। বাসন্তীর নিকট আজ দ্বিতীয়বারের মতো বাসর হলেও অনুভূতি সম্পূর্ণ নতুন। মাহিন সাজাবে তার বধূকে নতুন করে, নিজের আলোয় সিক্ত করে। পুরাতনের কোনো ছাপ সে থাকতে দেবে না বাসন্তীর জীবনে। সব হবে রঙিন, নতুনত্বে ভরপুর। মাহিন বাসন্তীকে বুকে চেপে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার প্রথম ভালোবাসা আপনি বাসন্তী, আজীবন ভালোবেসে যেতে চাই। শত বিরহের পরেও আপনাকে যে নতুন করে পেয়েছি তার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারো শুকরিয়া। পছন্দের ভালো লাগার জিনিস যতই পূর্ণ হোক না কেন, পছন্দের ভালো লাগা তো কখনোই পূর্ণ হয় না। জিনিস যতই পূর্ণ হোক, পছন্দ তো পছন্দই সয়। এভাবেই হয়তো কপত কপতের মিলন রাত্রিতে শুরু হবে তাদের পরবর্তী নতুন দিবাকরের সূচনা। বাসন্তী মাহিনের বিদায়ের পরে সকলেই যার যার বাড়িতে পাড়ি জমিয়েছে। কয়েকদিন পরে তাদের আবার উপস্থিত থাকতে হবে ওসমান ভিলায়, কারণ কয়েকদিন পরে নিস্তব্ধ আর তাসফির রিসিপশন। তাসফি ড্রেসিং টেবিলের সামনে বসে আজকের সাজসজ্জা পরিষ্কারের চেষ্টায় কতটা সফল হবে কে জানে। নিস্তব্ধ খাটে বসে বসে দুষ্টু হেসে বলল, আহা, এগুলো তোমার পুরোপুরি খোলার কি দরকার? বলো তো ওগুলো দিতাম, তোমার তো কষ্ট করে। তাসফি নিস্তব্ধর দিকে চোখ গরম করে চাইল। হ্যাঁ তাই তো, আপনি খুলতে গেলে আমার সারা অঙ্গ আর চুলগুলো একটাও আস্ত থাকবে না। নিস্তব্ধ তির্যক কণ্ঠে বলল, না মানে পরিষ্কার করেও লাভ আছে, অন্তত ওসব ছাই পাশে আমার পেটে গিয়ে পেট খারাপ তো অন্তত করবেন। তাসফি দাঁতের দাঁত চেপে বলল, আপনি আর একটা কথাও বলবেন না। নিস্তব্ধ উঠে এসে তাসফিকে কোলে তুলে নিল। কি করছেন কি? নিস্তব্ধ ফিসফিস করে শুধালো,
চাইছিলাম আজ একটু স্বেচ্ছায় নিজের পেট খারাপ করা। আমি এখন গোসলে যাব। সারাদিনের ঘামে গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। ছাড়ুন, নিচে নামান। হুম, তাও তো সম্ভব। আপনার হাজবেন্ড এই মুহূর্তে মরে আছে, তার কাছে বাধা দেওয়া আপনার জন্য দণ্ডনীয়। গোসল দুপুরে কি প্রয়োজন বলো তো? একেবারে কাজ ছেড়ে ফেলবে, সমস্যা কোথায়? তাসি হতভম্ব হয়ে চাইল, লোকটা দিন দিন বড্ড লাগামহীন হচ্ছে। উফস, ভালোবাসাময় প্রেমিক যুগলগুলো লিপ্ত হলো তাদের প্রেম আদান প্রদানের কার্যে। খুঁজে নিতে ব্যস্ত তারা অমৃত সুখ। অন্ধকার রাত্রি কেটে গগনে ফুটে উঠেছে নতুন ভোর। পরদিন বিকালবেলা নিস্তব্ধ সোফায় বসে ল্যাপটপে হিসাব কষতে ব্যস্ত। তাসফি ছাদ থেকে কাপড় তুলে এনে গোছাতে ব্যস্ত। হঠাৎ তার চোখ গেল গতকাল কুরিয়ার থেকে দিয়ে যাওয়া বক্স দুটোর পানে।